হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ, সুনির্দিষ্ট রূপরেখা চান উদ্যোক্তারা। ঢাকার রাস্তায় বিশৃঙ্খলা নেতৃত্বে অটোরিকশা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারি সংস্থাগুলো। এবং 5 দশকে বড় ধস, মার্কিন ডলার সূচকে অন্যান্য মুদ্রার বিপরীতে মান কমেছে 9%। স্বাগত 71 বিজনেসের সাথে আছি আমি লিনিয়া আফরোজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন ঘিরে স্বস্তি অস্বস্তির দোলাচলে ব্যবসায়ীরা। তাদের মতে সুষ্ঠু ভোটের মাধ্যমে রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে উন্নত হতে পারে ব্যবসার পরিবেশ, যদিও শঙ্কা আছে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে। তাদের মতে ভোটের আগে ব্যবসার পরিবেশ উন্নয়নে ইশতেহারে থাকতে হবে সুনির্দিষ্ট রূপরেখা। আর বিশ্লেষকদের মতে এই টানাপোড়েনে কমতে পারে প্রবৃদ্ধির গতি। তাই রাকিব আল জাবেদের রিপোর্টে থাকছে, ক্যামেরায় ছিলেন আমানুল্লাহ আমান। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝিতে ক্ষমতায় বসতে পারে নতুন সরকার, যাদের বড় দায়িত্ব হবে ঝিমিয়ে পড়া অর্থনৈতিক কর্মকাণ্ডে চাঞ্চল্য ফেরানো। সেই সাথে গতি আনতে হবে বিনিয়োগ কর্মসংস্থানে। বিদেশি উদ্যোক্তাদেরকেও দিতে হবে ইতিবাচক বার্তা। কিন্তু দীর্ঘদিন ধরে সংকটে থাকা বাংলাদেশে কতটা সহজ হবে সেই কাজ? বাংলাদেশ ব্যাংক ও বিবিএস এর হিসাবে গেল 3 দশকে যে 8টি জাতীয় নির্বাচন হয়েছে তার শেষ 3টির বছরেই কমেছে জিডিপি প্রবৃদ্ধি। কারণ থমকে ছিল বিনিয়োগ বাণিজ্য। সেই অভিজ্ঞতা থেকে ব্যবসায়ী নেতারা মনে করেন সুনির্দিষ্ট রূপরেখা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে, পাশাপাশি ইশতেহারে থাকতে হবে উপযোগী ঘোষণা। আমরা এখনো বড় রাজনৈতিক দলগুলির কাছ থেকে তাদের কোনো রূপরেখা কিন্তু আমরা পাইনি, যে তারা ক্ষমতায় গেলে পরে কিভাবে অর্থনীতিটাকে জাগিয়ে তুলবে। নির্বাচনের মাধ্যমে যেই দায়িত্বে আসুক ওনারা চেষ্টা করবেন, এবং যেহেতু ওনারা বিষয়গুলিকে ইতিমধ্যেই অনুধাবন করতে পেরেছেন, তো সেই আলোকেই কাজ করবেন বলে আমরা ধরে নিচ্ছি। ইলেকশনের কারণে বায়ারদের মধ্যে একটু ভীতি কাজ করছে, খুব বেশি মারাত্মক কিছু না, একদম যে অর্ডার সব বন্ধ হয়ে যাচ্ছে তা না, মানে অর্ডার একটু কেয়ারফুলি বায়াররা প্লেস করছে, কম দিচ্ছে। যেমন সে হয়তো 100,000 পিস অর্ডার দিত, সে এখন 70,000 পিস অর্ডার দিচ্ছে। অবশ্য নির্বাচন এলে খানিকটা চাঙ্গা হয় অর্থনীতি, কেননা বাড়ে অর্থের লেনদেন ও খরচের প্রবণতা, যাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও রাজনৈতিক হানাহানির পুরনো অভিজ্ঞতা ভুলতে চান না কেউই, তাই স্থিতিশীলতা ফেরাতে অবাধ নির্বাচনের বিকল্প দেখছেন না এই অর্থনীতিবিদ। নির্বাচনের সময় আসলে রাজনৈতিক দল বা যারা প্রার্থী তারা অনেক অর্থ খরচ করে থাকেন, তাদের জনসমাগম হয় এবং বিভিন্নভাবে এই যে খরচ হয়ে থাকে, তো এই জিনিসগুলো এবার অনেকটা সীমিত থাকবে বলে আমার কাছে মনে হয়। যারা বিজনেস কমিউনিটি তাদের সঙ্গে সম্পর্ক বাদ দিয়ে কোনো রাজনৈতিক দলে কিন্তু অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে না। আগামীতে যারা আসবেন তাদেরকে কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পথে ঘাটে ভালো করে চলতে পারা, পার্কে একটু নির্মল বায়ু, এবং রাস্তাঘাটে চললে কোনো ধরনের আশঙ্কার মধ্যে পড়ব না। এই যে একটা স্বস্তির জীবন, এইটা অধরা থেকে যাচ্ছে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি। নির্বাচনকালীন ও পরবর্তী সময়ে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির ক্ষতি হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। বৈশ্বিক এবং অভ্যন্তরীণ বহুমুখী সংকটে গেল কয়েক বছর ধরে বিনিয়োগ বিমুখ দেশের শিল্পোদ্যোক্তারা। নির্বাচনের এই টালমাটাল সময় এসে তাই অর্থনীতি নিয়ে খুব একটা আশার আলো দেখছেন না কেউই। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই পারে কেবল অর্থনীতিকে সঠিক পথে ফেরাতে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে সংবাদ সম্মেলন করছে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমইএ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাড়িয়ে যাচ্ছি পার্শ্ববর্তী দেশের কাছে। এখন বলতে পারেন বাড়ালে কি হবে? বাড়ালে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ক্ষতিগ্রস্ত হবে। এই যে আমরা চাইবা মাত্র সুতা দিতে পারি, কাপড় দিতে পারি, এই সক্ষমতা আমরা হারিয়ে ফেলব। আর আপনারা যদি অতীত বিশ্লেষণ করে দেখেন অতীত কি হয়েছে, একাধিকবার আমাদের দেশে ভারত বিনা কারণে তুলা এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা। তো অল্টারনেটিভ তুলা আমরা কই পাবো? সেটা আনতে আমাদের 3 মাস সময় লাগে। তো আমার 3 মাস ফ্যাক্টরি বন্ধ থাকবে? বন্ধ ছিল, কিন্তু আমরা ইতিহাস ভুলে যাচ্ছি। এমনকি সুতাও এক্সপোর্ট বন্ধ করে দিয়েছিল বাংলাদেশে। আগামীতে এমন আরেক দিন আসবে আপনাকে আর সুতা দেওয়া হবে না।
যখন আপনার 7 দিনের মধ্যে সুতা চলে আসে আপনার দুয়ারে, সেই সুতা আনতে হবে অল্টারনেটিভ দেশ থেকে মাস 3 পরে, ততক্ষণে আপনার অর্ডার থাকবে না। তো যার কারণে বলছি আমাদের নির্ভরশীলতা এত প্রকট করা উচিত নয়, আমাদের পদক্ষেপ নেওয়া উচিত এক্ষুনি। আর এই যে প্রাইসের তারতম্য, এর জন্য আমরা সরকারের কাছে বারংবার গিয়েছি, আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আপনি আমাদেরকে প্রণোদনা দিলে আপনার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, কিন্তু সরকারের এখানে কোনো আলোকপাত করে না। এখন আমাদের কি আবদার, আমরা চাই কি? আমরা চাই গ্যাসের ফেয়ার প্রাইস। এখন যে গ্যাস সর্বকালীন কম দামে এলএনজি কেনা হয়েছে $60, যদি তাই হয়ে থাকে, আপনি প্রাইস যখন বাড়ান, আপনার যখন দাম বাড়ে, তো আপনি যখন দাম কমে যায় আপনি কমাবেন না কেন? আপনাকেও দাম কমাতে হবে। বহির্বিশ্বে প্রতিযোগিতামূলক বাজারে যদি আমাকে ব্যবসা করতে হয়, আমাকে একটা সহনীয় পর্যায়ে আমার কস্ট অফ ফান্ড থাকতে হবে। ব্যাংকের ইন্টারেস্ট রেট দেখেন কোথায় চলে গেছে। তো আমরা যদি এই সেক্টরকে কেটার না করি, এই সেক্টরটা 13% জিডিপি কন্ট্রিবিউট করে। আমরা সবখানে বলে আসি ইকোনমির মেরুদণ্ড, তো মেরুদণ্ড তো ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের সুনজরে পড়ছে না। এর আগে যখন লুটপাট হয়েছে, ব্যাংকিং সেক্টর বলেন, বিভিন্ন জায়গা থেকে বলেন, তখন কিন্তু সরকারের চোখ বন্ধ করে রাখছিল। এখন তো চোখ খোলা, এখন সরকার দেখতে পারতেছে না। আমার মনে হয় সরকারের অতি শীঘ্রই, ইন্ডিয়া একটা পলিসি অ্যাডাপ্ট করে 3 ঘন্টা 4 ঘন্টা সময় অ্যাডজাস্ট করে, কিন্তু আমাদের বছর পার হয়ে যায়। অলরেডি আমরা লেট। আমাদের দাবি অতি শীঘ্রই 72 ঘন্টার মধ্যে একটা সিদ্ধান্ত আসা উচিত এই সেক্টরকে বাঁচানোর জন্য। আজকে অতি পরিতাপের বিষয় যে আমার 5টা ফ্যাক্টরির মধ্যে একটা বন্ধ হয়ে গেছে, এবং আমি সরকারের কাছে নোটিশও প্রেরণ করে দিয়েছি, আপনাদের টেবিলে দেওয়া আছে। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে সংবাদ সম্মেলন করছে বস্ত্রকর মালিকদের সংগঠন বিটিএমএ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বিশৃঙ্খলা নেতৃত্বে এখন অটোরিকশা। অস্বাভাবিক গতি আর নিয়মের বাইরে চলাচলের কারণে আতঙ্কে থাকেন পথচারীরা। সমস্যা হচ্ছে অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও। এমন সংকটের জন্য বিআরটিএস সহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। রাকিব হোসেনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন রিয়াজ মোল্লা। প্রধান সড়কে চলতে গিয়ে বাসের ধাক্কায় অটোরিকশার এরকম দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা। মাঝে মধ্যে অবস্থা এতটাই খারাপ হয়ে ওঠে যে বড় ক্ষতির মুখে পড়তে হয় যাত্রীদের। হ্যাঁ, আমার গাড়ি লাগাই দিও, আমার চাক্কা ভাঙছে, আমি কইছি গাড়ি সাইড করতে, হ্যাঁ গাড়ি সাইড করে নাই। তো উনি বাসটাকে ধরার জন্য আবার ওই জোরেই চালাই দিচ্ছে, এর জন্য আমি বাধ্য হয়ে নেমে গেছি। 5 মিনিট 10 মিনিট যদি সার্জেন্ট পুলিশ এখানে না থাকে, আমরা রাস্তা পার হইতে গেলে হয় ওদের হুকের লোহার সাথে বাঁচবে, কাপড় ছিঁড়বে, নাহলে আহত হবে। ওরা তো মনে করেন যে নিয়ম কানুনটা বুঝে না। এই যে ব্যাটারি হয়েছে ইচ্ছা স্বাধীন মতো টান মারে। ঢাকার 2 সিটিতে পায়ে চালিত প্রায় 2 লাখ রিকশার অনুমোদন রয়েছে, কিন্তু এর 7 গুণ বেশি ব্যাটারি চালিত অটোরিকশা চলছে কোনো ধরনের অনুমতি ছাড়াই। সারা দেশে এই হার ছাড়িয়েছে 1/2 কোটি। ফলে পুলিশের কড়াকড়িও থামাতে পারছে না এর দৌরাত্ম্য। আসলে এখন ওই যে উল্টা আসা যেগুলো মোড়ে প্রতি সৃষ্টি করছে, মূলত আমরা এগুলোই এখন ব্যবস্থা নিচ্ছি। অটোরিকশা এখন তো অটোরিকশা প্রচুর পরিমাণ, এত রিকশা তো আসলে একসাথে ধরে পাঠানো সম্ভব না। সড়ক পরিবহন আইনে আমাদের যন্ত্রচালিত মানে আমাদের ভেহিকেলের কথা বলা আছে, সুতরাং এমনি ব্যাটারি চালিত যে সেটার বিষয়ে কিন্তু ওরকম বলা হয়নি। আর আপনারা নিশ্চয়ই জানেন যে এই বিষয়টা কিন্তু দেখছেন লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, এটা কিন্তু আর আমাদের অথরিটি দেখছে না। বিশেষজ্ঞদের মতে সড়কে বৈধ এবং অবৈধ গাড়ি একসঙ্গে চলতে পারে না, এর দায় সরকারি সংস্থাগুলোকে নিতে হবে। অবৈধ যানবাহন যদি জিয়ে রাখা যায় সড়কে, অনেকে লাভবান। এখানে এক্সটর্শন হয়, চাঁদাবাজি হয়, এবং আমি যেটা বললাম কালো টাকা বিনিয়োগের একটা বড় খাত। বিগত সরকারের সময় দেখেছি, এখনও আমরা দেখছি যে আসলে যে কাজগুলি করার কথা নিয়ন্ত্রণের জন্য কিছুই করা হচ্ছে না, বরং এটা অনেকটা আমি মনে করি তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে। এখানে যে কালো টাকা বা অপ্রতিষ্ঠিত অর্থ যেটা আছে, তো সেটার যে প্রয়োগ বা বিনিয়োগ, তো সেটা কিন্তু আর তখন হতো না। পুরো খাতটা ফর্মাল সেক্টরে আসতে পারতো, এবং এখানে যে নিরাপত্তার ঝুঁকিগুলো আছে ঝুঁকিগুলো আইডেন্টিফাই করা যেত। অটোরিকশার ব্যবসা ও চলাচলের রাজস্ব হারানোর পাশাপাশি অবৈধ বিদ্যুৎ সংযোগেও ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। সড়কে অটোরিকশার বৈধতা নেই নিয়ন্ত্রণও, ফলে দুর্ভোগে নগরবাসী, এমনকি অটোরিকশা চালকরাও। আর এমন পরিস্থিতির জন্য বিআরটিএ, সিটি কর্পোরেশন এবং ট্রাফিক পুলিশের দায় সবচেয়ে বেশি।
রাকিব হোসেন, ৭১, ঢাকা। ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমার সময় আরও 1 মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ফলে জরিমানা ছাড়া জমা দেওয়া যাবে 31 জানুয়ারি পর্যন্ত। এর আগেও 1 মাস সময় বাড়ায় এনবিআর। সেই হিসাবে শেষ হওয়ার কথা ছিল 31 ডিসেম্বর। উল্লেখ্য, চলতি কর বর্ষে 5 শ্রেণী বাদে সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করে এনবিআর। সংস্থার হিসেবে এখন পর্যন্ত এই ব্যবস্থায় রিটার্ন দিয়েছেন প্রায় 29 লাখের মতো করদাতা। মাত্র 4 দিনের ব্যবধানে ভরিতে প্রায় 1600 টাকা বাড়ল স্বর্ণের দাম। ফলে 22 ক্যারেটের জন্য আজ থেকে গুনতে হচ্ছে 2,27,856 টাকা, যা অতীতের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ায় সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের 1 ভরির দাম এখন 2,17,534 টাকা। আর সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম 3,732 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। বছর জুড়ে নেতিবাচক ধারায় ছিল মার্কিন ডলারের সূচক। অন্যান্য মুদ্রার বিপরীতে চলতি বছর যার মান কমেছে অন্তত 9%, যার অন্যতম কারণ ট্রাম্পের শুল্ক নীতি, মূল্যস্ফীতি ও ফেডের সুদহার কমে যাওয়া। বিশ্লেষকরা বলছেন ধারা অব্যাহত থাকতে পারে আগামী বছরের প্রথমার্ধ পর্যন্ত। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। বিশ্ব বাণিজ্যে ধীরে ধীরে মান হারাচ্ছে মার্কিন ডলার। ইউরো, পাউন্ড, ইয়েন সহ শক্তিশালী 6 মুদ্রার বিপরীতে চলতি বছরের প্রথম 6 মাসে ডলারের যে পতন হয়েছে তা 1973 সালের পর সবচেয়ে বড় ধস। তথ্য বলছে শুধু এই সময়ে ডলারের মান কমেছে অন্তত 11%। মূলত ট্রাম্পের আগ্রাসী শুল্কনীতির হাত ধরে পতন শুরু হয় ডলারের। বছরের শুরুতে যে মুদ্রার অবস্থান ছিল 109 পয়েন্টে, এপ্রিলে শুল্ক ঘোষণার পর তা নেমে আসে 98-এ, যার সাথে যুক্ত হয়েছে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ, মূল্যস্ফীতি ও ফেডের সুদহার কমে যাওয়ার মতো নানা কারণ। ফলাফল, গেল জুনে ডলারের মান পৌঁছায় 96 পয়েন্টে। যদিও বছরের শেষ দিকে এসে কিছুটা স্থিতিশীল হয় মুদ্রাটি। পতনের অন্যতম আরেক কারণ হিসেবে দায়ী করা হচ্ছে ডি-ডলারাইজেশনকে। তবে বিশ্ব অর্থনীতিতে ডলারের আধিপত্য এখনও অটুট। আইএমএফ এর তথ্য বলছে বৈশ্বিক বৈদেশিক মুদ্রার রিজার্ভের 57% ডলারে, আন্তর্জাতিক বন্ডের 70% এবং বিশ্বের সমস্ত ব্যাংকের আমানতের 60% এখনও ডলারে। বিনিয়োগ ব্যাংক ও গবেষণা প্রতিষ্ঠান মর্গান স্ট্যানলির পূর্বাভাস বলছে আগামী বছরের প্রথমার্ধে 94 পয়েন্টে নেমে আসতে পারে ডলারের মান। নাদিয়া ইসলাম তুলি, ৭১। নরসিংদীতে উৎপাদিত লাল রঙের বিশেষ কাপড় লাল শালু শীতের মৌসুমে যার চাহিদা বাড়ে কয়েক গুণ, আর তার সামাল দিতে দিনরাত কাজ করেন শ্রমিকরা। তাতেই চাঙ্গা হয়ে ওঠে স্থানীয় অর্থনীতি। মোবারক হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুয়াশায় ঘেরা সবুজ মাঠে বিছানো সারি সারি লাল রঙের কাপড়। নরসিংদীর বালাপুর উপজেলায় বিশেষভাবে উৎপাদিত এই কাপড় পরিচিত লাল শালু নামে, যা প্রধানত লেপ তৈরিতে ব্যবহার হয়। তাঁতকলে সুতা থেকে কাপড় তৈরির পর কয়েক পর্যায়ে রঙে ডুবিয়ে লাল রং পাকা করা হয়। ৩-৪ ঘন্টা রোদে শুকানোর পর প্রস্তুত হয় লাল শালু। এ কাজে একজন শ্রমিক দিনে প্রায় ২৫০০ গজ কাপড়ে রং করতে পারেন, যেখানে প্রতি 1000 গজে মজুরি পান 500 থেকে 600 টাকা। আমাদের এই এলাকায় আর কি কোনো হয় না, এই আমরা রাত 3টে বাজে আসি, আবার দিন 4টে বাজে যাই। আমরা পারিশ্রমিক পাই না, আমরা যেটি পাই এটি সংসার চলে না, বউ বাচ্চা চলতে পারি না। আমরা 30 বছর ধরে করতেছি, ছোট মালাতেনি কত। মাঠ থেকেই কাপড় পাঠিয়ে দেয়া হয় শেখেরচরের বাবুরহাটে, যেখানে মান ভেদে প্রতি গজ কাপড় বিক্রি হয় 35 থেকে 40 টাকায়। সপ্তাহে 3 দিন বসা এ হাটের শতাধিক দোকানে শীত মৌসুমে কয়েক কোটি টাকার লাল শালুর ব্যবসা হয়। লাভ মনে করেন 40 টাকা কিনে নেই, 43, 44, 45 বিক্রি করি। বাংলাদেশের সব জেলাতেই এই একমাত্র বাবুরহাট থেকে নিয়ে যায়। বাবুরহাট ছাড়া অন্য কোনো জায়গায় এই লাল শালু পাওয়া যায় না। নির্মল 35 টাকাতে দইরা 45-50 টাকা পর্যন্ত বেশি। বর্তমানে লেপের বিকল্প কম্বল সহজলভ্য হওয়ায় দিনে দিনে লাল শালুর চাহিদা কমছে। ডেস্ক রিপোর্ট, ৭১। দর্শক, এই ছিল এখনকার বিজনেসের আয়োজন। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।